হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি টেন্সের কিন্তু দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও কিন্তু টেন্স নিয়ে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করেছি, বলতে পারো টেন্সের যে বেসিক কনসেপ্টগুলো তা নিয়ে কিন্তু আলোচনা করেছি। এবং আজকে কিন্তু আমি পার্টিকুলারলি আলোচনা করতে চলেছি প্রেজেন্ট টেন্স নিয়ে। কোন টেন্স বললাম? প্রেজেন্ট টেন্স নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট মানে তোমাদের আমি আগের দিনই বলেছিলাম, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। তো বর্তমান কাল নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজকের এই ক্লাসটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো সেই জন্য তোমাদের কিন্তু প্রত্যেককেই বলছি আমি ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, তাহলে তুমি পুরোপুরি কিন্তু প্রেজেন্ট টেন্সটা বুঝতে পারবে। ঠিক আছে? আর তোমরা আগের দিনেই বা আগের ক্লাসে দেখেছো যে প্রেজেন্ট টেন্সের কিন্তু কতগুলো ভাগ হয় বলো? 4টি কিন্তু ভাগ আছে প্রেজেন্ট টেন্সের। তো সেই 4টি ভাগ নিয়ে কিন্তু আমি আলোচনা করব। প্রত্যেকটা ভাগ নিয়ে কিন্তু খুবই ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং খুবই কিন্তু আমি বলতে পারো বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তো সেই জন্য কিন্তু ক্লাসটি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। ঠিক আছে? আর তোমরা যারা একদমই নতুন আছো, ঠিক আছে, যারা তোমরা একদমই নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখো যে আমরা কিন্তু 2025-এর WBP কনস্টেবল এক্সামকে ফোকাস করে কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি এই কিন্তু ইউটিউব চ্যানেলে আমরা মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি। তো আমরা কিন্তু এই মিশন পুলিশের যে ব্যাচ, এই ব্যাচের আন্ডারেই কিন্তু সমস্ত WBPর কিন্তু ক্লাস করাচ্ছি, ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত বিষয়। সেই জন্য তোমরা যারা WBPর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমরা কিন্তু প্রত্যেক দিন রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস করাচ্ছি আপকামিং WBP কনস্টেবল এক্সামকে ফোকাস করে। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ক্লাসগুলো তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কিন্তু একটু শেয়ার করে দিবে, তাতে করে বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে কিন্তু পৌঁছে যাবে। কেমন? তো প্রথমে তোমরা দেখে নাও রুটিনটা কি রয়েছে আমাদের ক্লাসের। WBP মিশন পুলিশ ব্যাচ রুটিন দেখো, দুটো কিন্তু টাইম দেওয়া আছে, সকাল 9টা আর হচ্ছে সন্ধ্যা 7টা। দুই টাইমে কিন্তু আমাদের ক্লাস করানো হয়, প্রত্যেক দিন কিন্তু ক্লাস করানো হচ্ছে। কেমন? যেমন রবিবার দেখো রিজনিং, সোমবার ইংরেজি 7টা, মঙ্গলবার 9টায় অঙ্ক, 7টায় ভূগোল, বুধবার অঙ্ক সন্ধ্যা 7টায়, বৃহস্পতিবার অর্থনীতি সকাল 9টায় আর 7টায় হচ্ছে ইংরেজি, শুক্রবার হচ্ছে 9টার সময় পলিটির ক্লাস সকাল 9টা, শনিবার দিন সকাল 9টাতে ইতিহাস আর সন্ধ্যা 7টায় হচ্ছে অঙ্ক। বোঝা গিয়েছে? তোমরা পারলে এটার স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এই সময় মতন চলে আসবে চ্যানেলে, তোমরা ক্লাস পেয়ে যাবে। কেমন? অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখো। এবার আমরা শুরু করব আমাদের যে আলোচ্য বিষয় টেন্স, তাই না? আমি আগের দিনে তোমাদের টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, বেসিকটা নিয়ে, টেন্স কত প্রকার এবং সেই ভাগগুলো আবার কতগুলো করে ভাগ রয়েছে, টেন্স কোন কোন আমাদের আপকামিং টপিকগুলোতে কাজে লাগবে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি। যারা তোমরা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু সেই আগের ক্লাসটি তোমরা দেখে নিবে। আর এই ক্লাসের শেষেও আমি তোমাদের ইংলিশের প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও সেই ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো, টেন্সকে আমি কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে কিন্তু ভাগ করেছিলাম। একটা ছিল হচ্ছে কি প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। এই 3 ভাগে কিন্তু প্রথমে টেন্সকে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এবার তারপরে কিন্তু আবার এটাকে আমি 4 ভাগে কিন্তু ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছি। যেমন প্রেজেন্ট কি ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এই 4টা ভাগে কিন্তু ভাগ করে আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম যে এই ভাগগুলো কিন্তু প্রত্যেক টেন্সের ক্ষেত্রে কিন্তু একই। পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
সেমভাবে কিন্তু ফিউচারের ক্ষেত্রেও সেম, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকের ক্লাসের থাম্বনেল দেখে তোমরা জেনেই গিয়েছো এবং বলেও দিয়েছি আমি যে আজকে কিন্তু আমি মেনলি করাচ্ছি কি প্রেজেন্ট। পাস্ট কিন্তু আজকের ক্লাসে না, ফিউচারে কিন্তু আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব না, শুধুমাত্র হচ্ছে প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। এরপরে আমি পাস্ট, তারপরে হচ্ছে কি ফিউচার। আর ক্লাসের শুরুতেই কিন্তু বলে দিচ্ছি আমি, প্রেজেন্টটা তোমাকে খুব ভালো করে করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি তার কারণটা হচ্ছে, যদি প্রেজেন্টটা খুব ভালো করে বুঝতে পারো বা এর যে গঠনগুলো তোমরা দেখবা কিছুক্ষণ পরে, এর যে গঠনগুলো আছে সেই গঠনগুলো মুখস্থ রাখলে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে পাস্ট কিন্তু প্রায় এমনিতেই হয়ে যাবে। অতীতকাল নিয়ে কিন্তু আর বেশি মাথা ঘামাতে তখন আর হবে না, কিন্তু প্রেজেন্টটা খুব ভালো করে করতে হবে। দেখো সময় বাঁচাতে গেলে কিন্তু তোমাকে এখানে প্রথমটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। যত ভালো করে প্রেজেন্টটা করবা বা প্রেজেন্টটা বুঝতে পারবা, তত কিন্তু কম সময় তোমার পাস্ট টেন্সটাও হয়ে যাবে। ঠিক আছে, গঠনও হবে এবং এর পিছনে যে কনসেপ্টটা তাও কিন্তু হয়ে যাবে। বোঝা গিয়েছে? চলো তাহলে এবার ক্লাসটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের 1 নম্বরে প্রেজেন্টের কি আসে বলো তো? দেখো লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স আসে প্রেজেন্টের প্রথমে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে প্রথমে এটা জানতে হবে, বা কোন সিচুয়েশনগুলোতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি তা কিন্তু শিখতে হবে। তো দেখো আমরা বলতে পারি, দেখো প্রেজেন্ট মানে তো বর্তমান, প্রত্যেকেই জানো। তো বর্তমানকালের যেই কাজগুলো আমরা অভ্যাসবশতভাবে করি, যেই কাজগুলো সাধারণভাবে হয় বা যেই কাজগুলো চিরন্তন সত্য, যদি বর্তমানের কোনো কাজ অভ্যাসবশত হয় কিংবা সাধারণ কোনো কাজ কিংবা মনে করো চিরন্তন সত্য কাজ, তাহলে কিন্তু সেই টেন্সটাকে আমরা বলবো কি, বা সেই সিচুয়েশনটাকে আমরা বলবো কি, সেটা কিন্তু বলবো হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গিয়েছে? তাহলে কতগুলো আমি পয়েন্ট দিলাম? 3খানা পয়েন্ট। বর্তমানের সাধারণ কাজ, বর্তমানের চিরন্তন সত্য কাজ, বর্তমানের অভ্যাসবশত কাজ। এই রকম কাজ বোঝালেই কিন্তু সেটা তোমাকে করতে হবে কিসে? প্রেজেন্ট টেন্সে। কিন্তু মানে প্রেজেন্টের মধ্যে কোনটা রাখতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার তুমি তো টেন্সটা বুঝে গেলে, এবার আমি আগের দিনই বলেছিলাম টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? টেন্সের গঠন, মানে স্ট্রাকচার, তাই তো? তো দেখো স্ট্রাকচারও কিন্তু দিয়েছি আমি। কি বলেছি এখানে দেখো, এটা আমাদের কিন্তু মেন জায়গা। হ্যাঁ, স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখো প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, তারপরে হচ্ছে কি অবজেক্ট বসবে। সাবজেক্ট মানে কর্তা, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে তোমাদের ক্রিয়াপদ, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এই 3টা জিনিস দিয়েই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হয়। বোঝা গিয়েছে? আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো ভার্বের 3টা ফর্ম, V1, V2 আর V3 হচ্ছে সংক্ষিপ্ত নাম। আর V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে তোমরা PP ফর্ম নামেও তোমরা জেনে থাকো। বোঝা গিয়েছে? তো এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তো এটা আমাদের মেন গঠন, মেন স্ট্রাকচার বলতে পারো। এবার যদি কোনো তুমি বলতে পারো যে কোন বর্তমানের কোনো একটা কাজ, মানে চিরন্তন সত্য কাজ, অভ্যাসবশত কাজ কিংবা সাধারণ কোনো কাজ, তো সেরকম হলে কিন্তু তোমাকে এই গঠনটাই ফলো করতে হবে। এই গঠনটা ফলো করেই তোমাকে বাক্য তৈরি করতে হবে। এবার দেখো এখানে কিন্তু আরেকটা আমাদের পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে কি বলেছে দেখো, আর যদি সাবজেক্ট, এই যে আমাদের সাবজেক্ট যদি কি হয়? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কিন্তু কি হবে? এই ভার্বের সঙ্গে কোনো সময় এস, কোনো সময় কিন্তু ইএস যুক্ত হবে। সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে, ব্যাপারটা একটু ভালো করে বোঝো, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা কি ইএস যুক্ত হবে। বোঝা গিয়েছে? এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে থার্ড পারসন তারপরে সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা কি? তো তা নিয়েও আলোচনা করে দিচ্ছি। দেখো তোমরা একবার দেখলেই বুঝতে পারবা
থার্ড পারসন। তো থার্ড পারসন বলার আগে আমি প্রথমে বলবো হচ্ছে ফার্স্ট পারসন। কি বলবো? ফার্স্ট পারসন। তারপরে কি? সেকেন্ড পারসন। তারপরে কি? থার্ড পারসন। আমাদের কাজ কিন্তু থার্ড পারসন নেই। তো থার্ড পারসন শিখলে শুধুমাত্র হবে না, বাকিগুলো শিখতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমি আর হচ্ছে কি আমরা, আই আর উই, আমি আমরা হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের মধ্যে পড়ে। তোমরা এটা একদম ছোট কাল থেকেই পড়ে এসেছো। আমি আমরা মানে ফার্স্ট পারসন। তুমি তোমরা মানে কি? তুমি তোমরা মানে হচ্ছে সেকেন্ড পারসন। তুমি তোমরা মানে কি? সেকেন্ড পারসন। ইউ মানে তুমি, ইউ মানে তোমরাও হয়। এইবার এই আমি আমরা আর হচ্ছে তুমি তোমরা, আমি আমরা তুমি তোমরা, এইগুলোকে যদি আমি বাদ দিই, এগুলোকে বাদ দিয়ে যা কিছু আছে, যেমন মনে করেন যদি বলি কোনো একটা প্রোনাউন বললাম, হি, ইট, শি, দে, কিংবা কোনো ব্যক্তির নাম, কোনো মনে করো যে বস্তুর নাম বলতে পারো, ঠিক আছে, তাজমহল। তো আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আছে সব কিন্তু থার্ড পারসন। দেখো তো, হি মানে কি আমি আমরা তুমি তোমরা মধ্যে পড়ে? অবশ্যই না। হি মানে সে, ইট মানে এটা, শি মানে সে, দে মানে তারা, রাজ কোনো ব্যক্তির নাম, তাজমহল একটা মনে করো মনুমেন্টের নাম। তো আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর এই আমি আমরা তুমি তোমরা বাদে যা কিছু আমাদের রয়েছে, সে নাউন হতে পারে কিংবা প্রোনাউন হতে পারে, সেগুলো কিন্তু সবই আমাদের থার্ড পারসনের মধ্যে পড়বে। বোঝা গিয়েছে? আচ্ছা, তো তোমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারলা। তো আমাদের মেইনলি হচ্ছে এখানে কাজ থার্ড পারসন দিয়ে। থার্ড পারসন হওয়া মানেই থার্ড পারসন হতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কী হতে হবে? সিঙ্গুলার নাম্বার। এইবার থার্ড পারসন তো বুঝতে পারলা, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট এবং সেকেন্ডও বুঝতে পারলে। এইবার সিঙ্গুলার নাম্বার কি এটাও বুঝতে হবে। তো শুধুমাত্র সিঙ্গুলার কেন, আমরা তার সঙ্গে সঙ্গে প্লুরাল নাম্বারটাও শিখে নিব। সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি আমরা বাংলায় বলি কি এটাকে? এক বচন। আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। যদি কোনো শব্দ, যেমন আমি লিখলাম হচ্ছে আই, এক বচন না বহু বচন? এক বচন মানে একজনকে বোঝাবে, একটি মাত্র বস্তুকে বোঝাবে। আমি, আই মানে আমি, কোন পার্সন বলো? ফার্স্ট। মানে আমাদের কিন্তু এটা পার্সন তো বলবো না, কোন নাম্বার? তো সিঙ্গুলার নাম্বার। কোন নাম্বার বলবো? সিঙ্গুলার নাম্বার, কোনো সংখ্যায় এক। আমরা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল নাম্বার? প্রত্যেকে বলবো হচ্ছে কি আমরা প্লুরাল নাম্বার। কেন? আমরা এখন ক্লাস করছি, তাহলে আমরা কি একজনকে বোঝাচ্ছে? অবশ্যই না। তো উই কিন্তু আমাদের প্লুরাল। হি, তারপরে হচ্ছে শি, এগুলো সব কিন্তু এক বচন, কারণ এগুলো দিয়ে একজন মাত্র ব্যক্তিকে বোঝায়। সেরকমই দে, তারা, এটা কিন্তু প্লুরাল ফর্ম, তারা অনেকজনকে বোঝাচ্ছে। আমি বললাম পেন মানে কলম, সংখ্যায় কতগুলো? একটি। আমি বললাম পেন্স, সংখ্যায় কতগুলো? অনেকগুলো। এস যুক্ত করে আমি বহু বচনে করলাম। তো এইরকমই তোমরা আশা করি এখন প্রত্যেকেই বুঝতে পেরেছো, খুবই সহজ জিনিস। তো যদি কোনো সময় প্রেজেন্ট ইনডেফিনিটের কোনো বাক্যে যদি সাবজেক্ট হয় থার্ড পারসন, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র থার্ড পারসন হলে চলবে না, তার সঙ্গে হতে হবে কি সিঙ্গুলার নাম্বার। তাহলেই কিন্তু আমাদের কি হবে? সেই বাক্যের যে ভার্ব, এর সঙ্গে কিন্তু এস অথবা কি ইএস বসাতে হবে। বোঝা গিয়েছে? থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার যদি কোনো সমস্যা থাকে তো তোমরা এখনই উদাহরণ দেখতে পারবা, বাক্য দেখতে পারবা, তাহলে কিন্তু বাক্য দেখে আশা করি আর কোনো রকম সমস্যা থাকবে না। দেখো, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তো আমি ক্রিকেট খেলি, দেখো বাংলা লিখে দিচ্ছি জিনিসটা। আমি ক্রিকেট খেলি। তো খেলি খেলো খেলে, দেখি দেখো দেখে, আঁকি আঁকো আঁকে, যাই যাও যায়, তাই না? তো এই যে শব্দগুলো,
এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলতে পারো যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বোঝায়। তো যদি কোনো বাক্য দেখো যে বাক্যগুলোর মধ্যে মনে করো ক্রিয়াপদটা যে এরকম থাকে, খেলি খেলো খেলে, দেখি দেখো দেখে, পড়ি পড়ো পড়ে, যাই যাও যায়, ঠিক আছে, আঁকি আঁকো আঁকে, গাই গাও গায়, তো এগুলো থাকা মানেই কিন্তু বুঝতে হবে যে এই বাংলা বাক্যটা ইংলিশের কোন টেন্সকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই বাক্যটাকে ইংলিশে করতে গেলে আমাকে কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে গঠন, এই গঠনের সাহায্য নিতে হবে। তো চলো একবার করে নিই আমরা। সাবজেক্টকে আমি, আই মানে কি আমি, আমি ফুটবল খেলি, তোমরা প্রত্যেকেই জানো বাংলার বাক্যর ক্ষেত্রে কিন্তু প্রথমে আসে কর্তা, তারপরে হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে কি ক্রিয়া। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কর্তা 1 নাম্বার, 2 নাম্বারে ক্রিয়া, 3 নাম্বারে হচ্ছে কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো। তো আমি তো হয়ে গেল, এবার আমাকে আনতে লাগবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কোনটা? খেলি, খেলি ইংলিশ কি প্লে, কি খেলি ক্রিকেট খেলি। তো এই হয়ে গেল আমাদের কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইংরেজি বাক্য। আর এই বাক্যটা কিন্তু তৈরি হয়েছে আমার এই গঠন অনুযায়ী, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। এরপরে যে বাক্যটা আছে সেটা কিন্তু আমাদের না বাচক কিন্তু বাক্য, না বোধক। দেখো এই যে ডু নট, কি করে হলো দেখো, এটার গঠন আছে সাবজেক্টের পরে ডু বসে অথবা কি ডাস বসে, তারপরে কি নট, V1, তারপরে হচ্ছে অবজেক্ট, বোঝা গিয়েছে। এবার ডাস কোত্থেকে এসলো, ডাস কেন আসলো দেখো, লক্ষ্য করে এখানে সাবজেক্টের পরে ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব। কোন ভার্ব? মেইন ভার্ব, তাই তো। কিন্তু আমরা জানি যে বাক্যে কোনো সময় নট আনতে গেলে সেখানে কিন্তু অবশ্যই হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সেই জন্য আমরা কিন্তু এখানে ডু আর ডাসকে নিয়ে আসি। তোমরা যারা আগে থেকে ক্লাস করছো আমার, তারা কিন্তু জানো যে আমি কিন্তু ভার্ব নিয়ে তোমাদের ক্লাস করিয়েছিলাম, তাই না। টু ডু ভার্ব করিয়েছিলাম, ডু ডাস ডিড, তাই তো। তো এই হচ্ছে সেই ডু আর ডাস, বোঝা গিয়েছে। তো এটা কিন্তু আমাদের না বাচকের সেন্সে আসে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কারণ এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই সেই জন্য। আর নট কোনো সময় বাক্যে হেল্পিং ভার্ব ছাড়া আসতে পারে না, বোঝা গিয়েছে। তো দেখো এখানেও সেম আছে আমাদের, আই ডু নট প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট কিন্তু এখানে হুবাহু আছে, শুধুমাত্র এখানে ডু ব্যবহার করেছি। এবার মনে করো এখানে আই না থেকে যদি থাকতো যদি হি, তাহলে কিন্তু এখানে থাকতো কি প্লেস, তাই তো। তাহলে এখানে কিন্তু হয়ে যেত কি প্লেস, যেহেতু যদি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত ডাস, হি ডাজ নট প্লে ক্রিকেট, ঠিক আছে। যদি আমাদের ওই আগের মতনই মনে রাখবা, যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু এখানে ডু আসে না, আসে কি ডাস। আর যখনই বাক্যের মধ্যে ডু আর ডাস আসবে তখন কিন্তু এর পরের যে ভার্বটা বসবে, ভার্ব কিন্তু একদম V1 ফর্মে আসবে, না কোনো এস না কোনো ইএস যুক্ত থাকবে, বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে কিন্তু এস যুক্ত হয়েছে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, বোঝা গিয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের বলতে পারো সাধারণ বাক্য, আর এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য। তাহলে চিরন্তন সত্য বাক্য হোক, সাধারণ বাক্য হোক, কিংবা অভ্যাসবশত কোনো বাক্য, আমাদের ক্ষেত্রে কিন্তু কি হয়, সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। আশা করি তোমরা প্রত্যেকের জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই ভিডিওটা একটুখানি আবার প্রথম থেকে শুরু করে দেখে নাও, কেমন। আচ্ছা, তো ডু ডাস কোত্থেকে আসলো, এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। হেল্পিং ভার্ব হিসেবে এটা এসছে, কারণ বাক্যে নট বসলে অবশ্যই এখানে হেল্পিং ভার্ব প্রয়োজন পড়ে। আর মনে রাখবা, ডু হোক, ডাজ হোক কিংবা ডিড, বাক্যে এগুলো থাকলে এরপরে যে মেন ভার্ব আসবে, মেন ভার্ব কিন্তু একদম তো বেস ফর্মটাই বসবে। এর কিন্তু কোনো সময় এর সঙ্গে এস বা ইএস এগুলো কিন্তু কোনো যুক্ত হবে না, এর সঙ্গে কিন্তু V2 কিংবা V3 কোনো কিছু যুক্ত হবে না। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলমান।
তো বর্তমানে যেই কাজগুলো চলছে, বর্তমানে বা বর্তমানকালে যেই কাজগুলো চলছে, তাই না, সাধু ভাষায় বললে হবে চলিতেছে, তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, আমি লিখছি, তোমরা লিখছো, এই যে কথাগুলো, এগুলোই কিন্তু আমাদের বর্তমানের কোনো কিছু চলমান জিনিসকে বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি? গঠনে কিন্তু এখানে সাবজেক্ট বসে, তারপরে বসে অ্যামিজার, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টেন্সের কিন্তু গঠন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে কি অবজেক্ট। মনে রাখবা কন্টিনিউয়াস টেন্স যখনই আসবে, কোন টেন্স বললাম? কন্টিনিউয়াস টেন্স যখনই আসবে, আমরা কিন্তু মোট 6 জায়গায় কিন্তু কন্টিনিউয়াস টেন্সটা পাই। প্রেজেন্টে 2 বার, পাস্টে 2 বার, ফিউচারে 2 বার। তো প্রত্যেকটা কন্টিনিউয়াসে কিন্তু ভার্বের সঙ্গে, ভার্বের হচ্ছে V1 ফর্মের সঙ্গে কি আইএনজি যুক্ত করতে হবে। কেমন? আচ্ছা, আর যদি নাবাচক করতে চাও, এটা তো একদম সহজ, এখানে কিন্তু কোনো ডু আর ডাজ আনতে হবে না। তার কারণটা হচ্ছে এখানে অলরেডি হেল্পিং ভার্ব আছে, এরপরেই তুমি নট বসাবা। সাবজেক্ট, অ্যামিজার, নট, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে কি অবজেক্ট। বাক্য দেখো, আমি আই অ্যাম রিডিং এ নোভেল, এটার বাংলা মানে হচ্ছে আমি একটি উপন্যাস পড়ছি। আমি যদি বলি এখন তোমাদেরকে যে আমি একটা উপন্যাস পড়ছি, তোমরা শুনে বুঝে নিবা, মনে করো যে এখন কি এখনই পড়া কাজটা হচ্ছে, উপন্যাস পড়া কাজটা এখন হচ্ছে, তাই না? তো যেহেতু বর্তমানকালে কাজটা কন্টিনিউ হচ্ছে, তো সেই জন্য কিন্তু এখানে কি হবে, আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা লিখতে লাগবে। প্রথমে সাবজেক্ট আই, আইয়ের সঙ্গে অ্যাম বসে, অ্যাম লিখলাম, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি লিখলাম, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। আমি একটি উপন্যাস পড়ছি। হি ইজ প্লেয়িং ফুটবল, সে, হি ইজ, ভার্বের সঙ্গে আইএনজি, প্লেয়িং ফুটবল। তো হি ইজ প্লেয়িং ফুটবল, তো এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য। সে এখন ফুটবল খেলছে, সাধু ভাষায় বললে হবে খেলিতেছে। ঠিক আছে, খেলছে, তাই না, খেলিতেছে, তো এগুলো থাকা মানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর নট বসালে কোথায় বসাবো? নট হেল্পিং ভার্বের পরে। এখানে আমাদের কোনো চাপ নেই, সরাসরি যেহেতু হেল্পিং ভার্ব আসে, আমরা সরাসরি হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিলেই কিন্তু বাক্যটা হয়ে যাবে নাবাধক বাক্য। বোঝা গিয়েছে? তাহলে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, এইরকম বোঝালেই কিন্তু কোন টেন্স হয়? এরকম বোঝালেই কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানকালে এবার তুমি যা কিছু বলতে পারো, আমি বই পড়ছি, আমি ছবি আঁকছি, আমি ফুটবল খেলছি, আমি ভাত খাচ্ছি, আমি সাইকেল চালাচ্ছি, আমি বাইক চালাচ্ছি, আমি ঘুমাচ্ছি। বর্তমানকালে যেই কাজটা চলছে, এই রকম যদি বাক্য বলো, তাহলে সেই বাক্যটাকে তোমাকে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এই গঠনগুলো কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। কারণ এগুলো দিয়ে কিন্তু পরবর্তীকালে আমরা কি করব? ভয়েস করব, তারপরে কি করব? ন্যারেশন করব, তারপরে করব হচ্ছে স্পটিং এরর, তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা করব। ঠিক আছে, তো এই জন্য তোমাকে স্ট্রাকচারটা খুব ভালো করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি? এটা কোন কাজগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রাখবো আমরা, বা কোন ধরনের সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য ব্যবহার করব, সেটা কিন্তু প্রথমে জানতে হবে। মনে রাখবা, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে। বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, এই রকম বোঝালে হচ্ছে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমার করানো হয়ে গিয়েছে না, বোঝানো শেষ না, তো ফলটা এখনও আছে কি না তোমরা বুঝতে পেরেছো যে এটাই তো আমার ফল, কাজের ফলটা তো এখনও আছে। আমি যা কিছু লিখেছি তাই সব কিছু তোমার সামনে আসে না এখনও, বলো তো? তাহলে কাজটা কিন্তু শেষ, এই টেন্সটা বোঝানো শেষ, লিখানো শেষ, কিন্তু ফলটা এখনও আছে। কোন একটা চিঠি লিখলাম, লিখা শেষ হলো, কিন্তু ফলটা তো কাগজের মধ্যে আমার রয়েই গেল।
তো এই রকম যখনই কোনো একটা কাজ করব কিন্তু তার ফল এখনো আছে, বর্তমানে আছে, এই রকম বোঝালে হয়ে যাবে প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজ শেষ, ফল আছে, বর্তমানে কাজ শেষ, বর্তমানে ফল আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গিয়েছে? আমি একটি চিঠি লিখেছি, আমি একটি চিঠি লিখেছি, তাহলে চিঠি লেখা শুনে তোমার কি মনে হচ্ছে? কাজটা লেখা কাজটা হয়ে গিয়েছে, ফলটা আছে। আমি ভাত খেয়েছি, তার মানে খাওয়া কাজটা শেষ, ফলটা এখনো আছে, তাই না? আমি ফুটবল খেলেছি, খেলা কাজটা শেষ, ফল আছে, তাই তো? তো এরকমই খেলেছি, তাই না, খেলেছো, এরকম সেন্সে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, ভার্বের বসবে থার্ড ফর্ম, তারপরে হচ্ছে কি অবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। মনে রাখবা, শুধুমাত্র পারফেক্ট কথা আসলে টেন্সের মধ্যে সেখানে সর্বদাই ভার্বের থার্ড ফর্ম হয়। পারফেক্ট কথা আসা মানেই সেখানে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে? দেখো হ্যাভ হ্যাজ, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তো বাংলায় আমরা যদি এরকম কোনো বাক্য বলি যেই বাক্যটার মধ্যে দিয়ে বোঝাবে কি কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, তাহলে সেই বাংলা বাক্যটাকে ইংলিশে করতে গেলে তোমার কিন্তু এই গঠনটাকেই তোমার কাজে লাগিয়ে করতে হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, দেখো বাক্য, আই হ্যাভ রিটেন এ নোভেল। আই সাবজেক্ট, আই এর সঙ্গে হ্যাভ বসে হ্যাভ লিখেছি। রিটেন, রাইট, রোট, রিটেন, ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি। এ নোভেল অবজেক্ট। আমি একটি উপন্যাস লিখেছি, তাহলে যদি আমি বা তোমাকে যদি কোনো একজন ব্যক্তি বলে যে আমি একটি উপন্যাস লিখেছি, তুমি সেই বাক্যটা শুনে কি তার মানে বুঝবে? তুমি এটাই মানে বুঝবে যে উপন্যাস লেখা কাজটা হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো আছে। ওই যে উপন্যাসটা যেটা লিখলো ওটাই তো ফল, তো ওটা থাকা মানেই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছো? কাজ শেষ, ফল আছে। তো আই হ্যাভ রিটেন এ নোভেল, আমি একটি উপন্যাস লিখেছি। যদি এই ধরনের বাক্য তুমি নেগেটিভ আকারে লিখতে চাও তাহলে এখানেও কিন্তু আগের মতনই নিয়ম, হেল্পিং ভার্বের পরে নট, হেল্পিং ভার্বের পরে নট। সেমভাবে হি হ্যাজ ওয়াচড এ মুভি, হি সাবজেক্ট, হ্যাজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে তোমাদের আগের দিনও বলেছি কালকে বোঝায়। এটা হচ্ছে মেন ভার্ব, ওয়াচড হচ্ছে কি মেন ভার্ব, আর এই মুভি হচ্ছে কি অবজেক্ট। বোঝা গিয়েছে? তাহলে সাবজেক্ট, হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আমি একটি মুভি দেখেছি, মুভি দেখেছি, উচ্চারণটা শোনো আমার, দেখেছি, লিখেছি, এঁকেছি, গেয়েছি, খেলেছি, তাই না? তো এছি এছি কিন্তু কথাগুলো আসছে, এছি, এছে, এছো, এরকম কিন্তু কথাগুলো আসছে। কথাগুলো বলতে হচ্ছে ক্রিয়াপদের শেষে এরকম উচ্চারণ আসছে, এছি, এছে, এছো, এরকম কিন্তু উচ্চারণগুলো আসছে। তো এইরকম উচ্চারণ আসলে, আর যদি কোনো বাক্য দেখো যে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে এবং তার সঙ্গে সঙ্গে অবজেক্ট বা বাক্যের বাকি অংশ বসেছে, তার মানে বুঝে নিবা এই বাক্যটাকে লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকর্ডিং। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকর্ডিং লেখা মানে কি সেই বাক্যটাকে দিয়ে বোঝানো হয়েছে কাজটা শেষ হয়েছে কিন্তু সেই কাজের ফল এখনো আছে। বোঝা গিয়েছে? এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কিন্তু সংমিশ্রণ, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াসের সংমিশ্রণ। আর তোমাদের আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা পয়েন্ট। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, এইবার জিনিসটা কি দেখো, আমরা দ্বিতীয় নম্বরে পড়েছি না, আমরা দ্বিতীয় নম্বরে কি করেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে। আমি কথা বলছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি পড়াচ্ছি, তাই তো? আমি আঁকছি, আমি গাইছি, আমি সাইকেল চালাচ্ছি, আমি সাঁতার কাটছি, সব বর্তমানে কিন্তু চলমান কোনো কিছুকে বোঝাচ্ছে। এই সেন্সটা কিন্তু কাজে লাগবে। তো দেখো বর্তমানে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলিতেছে। আগে শুধুমাত্র ছিল কাজটি চলছে বা চলিতেছে, এখন কি
একটি নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলিতেছে। তো যদি কোনো কাজ বা যদি কোনো বাক্য তোমার পড়ে মনে হয় যে এখানে কাজটা চলছে, চলিতেছে, এবং তার সঙ্গে সঙ্গে সেই বাক্যে কোনো না কোনো একটা সময়ের যদি উল্লেখ থাকে, কাজটা চলছে প্লাস সময়ের উল্লেখ, তাহলে কিন্তু সেই বাক্যটা আমাদের হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো একটি কাজ কোনো একটি নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলিতেছে, এইরকম বোঝালে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর আমি বারংবার বলছি, প্রেজেন্ট শিখা মানে পাস্ট কিন্তু প্রায় ধরে রাখো, পাস্ট তোমার প্রায় হয়ে যাওয়া, ঠিক আছে? প্রেজেন্ট ভালো করে পড়া মানে পাস্টটাও কিন্তু হয়ে যাওয়া, ঠিক আছে? পাস্টও কিন্তু বুঝে যাওয়া খুব শীঘ্রই। কি নিয়ম আছে? সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ, অ্যামিজার কিন্তু না। শুধুমাত্র যদি বোঝায় যে কাজটা চলছে তাহলে অ্যামিজার হবে, কিন্তু যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে কিন্তু অ্যামিজার হবে না, হবে হ্যাজ হ্যাভ। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে গঠন বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, বুঝতে পারলে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, স্পটিং এরর আসে, তো এই জন্য তোমাদের গঠনগুলো পড়তে হবে। হ্যাজ হ্যাভের পরে কি বিন বসবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে গঠন। হ্যাজ হ্যাভের পরে বিন। তো পারফেক্টের ক্ষেত্রে দেখেছিলাম কি, পারফেক্টের ক্ষেত্রে ছিল আমাদের হ্যাজ হ্যাভ, তো এখানে কিন্তু পারফেক্ট প্লাস কন্টিনিউয়াসের কিন্তু মিশ্রণ, পারফেক্ট হ্যাজ হ্যাভ, বিনটা এখানে এক্সট্রাই আসলো, তার সঙ্গে ভার্বের আইএনজি, ঠিক আছে? বাক্য দেখো, আই হ্যাভ বিন, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভের মধ্যে আইয়ের সঙ্গে হ্যাভ বসলো, বিন তো বসবে, হ্যাজের সঙ্গে বসবে, হ্যাভের সঙ্গে বসবে। ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং এ নোভেল সিন্স মর্নিং, আমি সকাল থেকে কি পড়ছি? নোভেল পড়ছি। আমি সকাল থেকে কি করছি? নোভেল পড়ছি। নোভেল কি পড়ছি? নোভেল পড়ছি। দেখো জিনিসটা, আচ্ছা যাই হোক, এটা আমি এখান থেকে বুঝে দিচ্ছি। মর্নিং আসি কিন্তু এখানে, হ্যাঁ। আই হ্যাভ বিন রিডিং এ নোভেল সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটি নোভেল পড়ছি। তাহলে সময়ের উল্লেখ আছে কি না? মর্নিং এটা সময় কি না বলো? প্রত্যেকে বলবা হ্যাঁ একটা সময়। তাহলে সময়ের উল্লেখ আছে, কাজটা আমার কন্টিনিউ হচ্ছে, তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে হবে না, বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা মানেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা, গঠনটা তোমাদের কাজে লাগাতে হবে। দেখো সাবজেক্টের পরে এখানে হ্যাভ বসেছে, বিন বসেছে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। আমি সকাল থেকে নোভেল পড়ছি, পরের বাক্য হি এর সঙ্গে হ্যাজ, এই যে হ্যাজ ভার্বের মধ্যে হ্যাজ বসেছে, তারপরে বিন বসেছে, ভার্বের সঙ্গে আইএনজি বসেছে, তারপরে হচ্ছে অবজেক্ট ফুটবল। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত কি করছে? সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে, বোঝা গিয়েছে? এবার দেখো লক্ষ্য করে, সময়ের আগে একবার বসলো সিন্স, সময়ের আগে একবার বসলো ফর। এবার সিন্স কখন, ফর কখন, তোমাদের কিন্তু এগুলো দিয়েই তোমাদের শূন্যস্থান পড়ে, এখানে ড্যাশ দিয়ে দিবে, সিন্সটা উঠিয়ে দিবে, ড্যাশ দিবে, ফরটা উঠিয়ে দিবে, বলবে কি বসবে এখানে। মনে রাখবা, যেমন সকাল একটা নির্দিষ্ট নাম কিনা সময়ের, সময়ের নির্দিষ্ট নাম, যদি কোনো বারের নাম হয় রবি সোম মঙ্গল, কিংবা মনে করো কোনো মাসের নাম হয় জানুয়ারি ফেব্রুয়ারি, কোনো বছরের নাম হয় 2025 2024, যদি সময়ের কোনো নির্দিষ্ট নাম হয় তাহলে আমরা সেটার আগে কি বসাই? সিন্স বসাই, তাই না? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইমের আগে আমরা কি বসাই? সিন্স বসাই। আর যদি কোনো নির্দিষ্ট করে সময়ের নাম না থাকে, থাকে শুধুমাত্র একটা ডিউরেশন, যেমন 2 ঘন্টা 2 ঘন্টা, 4 ঘন্টা, 2 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর, যখন পয়েন্ট অফ টাইম অথবা নির্দিষ্ট সময়ের নাম না থাকে, যখন শুধুমাত্র থাকে একটা সময়ের মেয়াদ মানে ডিউরেশন, তো সেরকম ডিউরেশন থাকলে তার সামনে বসবে ফর। আশা করি প্রত্যেকের তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে নির্দিষ্ট সময়ের নাম থাকা মানে কি? তার সামনে কি বসবে? সিন্স। যদি নির্দিষ্ট নাম না থাকে, থাকে শুধুমাত্র ডিউরেশন, তাহলে তার সামনে বসবে ফর। বোঝা গিয়েছে? তোমাদের এগুলো দিয়েই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। আর আরেকটা জিনিস তোমার মনে রাখবা, এখান থেকে কিন্তু তোমাদের
এই যে এখানে হ্যাভ বিনটা আছে না, হ্যাভ বিনের জায়গায় তোমাদের অনেক সময় দিবে কি এম, এখানে হ্যাজ বিনটা দিবে না, দিবে কি ইস। ভুল করে দিবে তোমাদের, এটা তোমাকে সংশোধন করতে হবে বা ভুল বের করতে হবে। কারণ দেখো সময়ের উল্লেখ থাকলে কি আর এম ইজ আর বসবে? অবশ্যই না, বসবে কি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। যদি সময়ের উল্লেখটা না থাকতো তাহলে তুমি বলতে পারতা যে আই অ্যাম রিডিং এ নোভেল অথবা হি ইজ প্লেয়িং ফুটবল। সময়ের উল্লেখ না থাকলে তুমি বলতে পারতা, যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে তাই তুমি এখানে অ্যাম ইজ আর আনতে পারবা না। আর এগুলো দিয়েই তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, স্পটিং এরর কিন্তু এগুলো তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। বোঝা গিয়েছে? তো আজকের যে আমাদের ক্লাস কিসের ওপর ছিল? টেন্সের কোনটা? প্রেজেন্ট টেন্স, তাই তো? তো প্রেজেন্ট টেন্সের নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নিয়ে। প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটার গঠন এবং না বোধক বাক্য সমস্ত বিষয় আলোচনা করলাম। কি ধরনের প্রশ্ন আসে তাও তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম, কীভাবে প্রশ্ন আসে। তো আশা রাখছি আর তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না এই ক্লাসটি দেখার পরে প্রেজেন্ট টেন্স নিয়ে। যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটা আবার শুরু থেকে একবার দেখে নিবা, দেখবা তাহলেই কিন্তু তোমাদের পুরোপুরি প্রেজেন্ট টেন্স নিয়ে যত ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর টেন্সটা তোমাদের পড়তেই হবে, কারণ টেন্স না পড়লে তুমি না করতে পারবা ভয়েস চেঞ্জ, না করতে পারবা ন্যারেশন, না করতে পারবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, না করতে পারবা ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, না করতে পারবা স্পটিং এরর। সেই জন্য এই টেন্সের ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, এরপরে পাস্ট, তারপরে ফিউচার টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।